নমস্কার। যদি স্বর্গে তোমাকে দেখি, তুমি আমায় চিনবে কি? যদি স্বর্গে তোমাকে দেখি, তুমি হাত ধরবে কি? দরজায় ওই পারে জানি, শান্তি আছে আমি মানি। তবু দিন রাত পার হয়ে ঠিক, আমি ঠিকই খুঁজে নেব দিক। আমি ফের ফিরব নিশ্চয়ই, স্বর্গে থাকার বান্দা আমি নই। খবরদার কথা নয়, আজকে এমন একজন মানুষের স্মৃতি চারণে নেমেছে যাকে আমরা সদ্য হারিয়েছি। হারানোর পর জনতার মাঝে তার অবস্থান কোন জায়গায় সেটা সবাই বুঝতে পেরেছে। যে লাইন কটি বললাম, সেই লাইনগুলি ঠিক মৃত্যুর আগের দিন সিঙ্গাপুরে তার করা। একটা অনুষ্ঠান চলছিল, সেখানে তিনি এটা গাইলেন, যার বাংলা তর্জমা ছিল সেটা। জুভেন গর্গ লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আমাদের খবরদার কথা নয়, এই আধুনিক গানের কোটি কোটি মানুষের হৃদয়ের গায়ক জুভেন গর্গকে শ্রদ্ধা জানাবে এমন একজন মানুষের মাধ্যমে, যিনি খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছেন এই প্রতিভাকে। তিনি হচ্ছেন এই রাজ্যের এই মুহূর্তে অন্যতম সেরা শিল্পী সুমন বণিক আমার মা দিকে বসেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। ব্যাপক ব্যস্ততা তার মাঝেও আমাদের কিছুক্ষণ সময় দিয়েছেন। যে আজ ত্রিপুরার এই সঙ্গীত জগতের সমস্ত শিল্পীরাই শোকাহত, সুমনবাবু তো বটেই। জুভেন গর্গকে নিয়ে নানা স্বপ্ন তিনিও হয়তো দেখেছেন। হয়তো বলছি এই কারণে, তার মুখ থেকেই সবকিছু শুনবো। কোনো রকম ভনিতা না করেই এই চে গুয়েভারার আদর্শে এগিয়ে যাওয়া মানুষটি আমাদের যে রাস্তা দেখিয়েছেন, যে কথা বলেছেন যদি তার ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে বলেছেন, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। বিশাল ব্যাপ্তি নিয়ে আসামের জনগণ তো বটেই, এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিটি কোণায় তিনি তাকে পৌঁছে দিয়েছিলেন নিজের প্রতিভাকে সামনে রেখে। 40টি ভাষায় গান গেয়েছেন এবং মানুষকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সুমনবাবু, আমরা আর ভনিতা না করে সরাসরি আপনার কাছ থেকে আজকে শুধু শুনবো এই জুভেন গর্গকে কিভাবে গায়ক হিসেবে আপনি দেখছেন। প্রথমত ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে ডেকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আসামে কি হচ্ছে ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি, জানছি, শুনছি। কিন্তু আমাদের এখান থেকেও কিছু মেসেজ যাওয়াটা উচিত যে আমাদের নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে আজকে ওনার যাওয়াতে আমরা শোকাহত। এবং বিশেষ করে একজন শিল্পী হিসাবে আমি এটাই বলবো যে আমরা একজন শিল্পী, একটা এমন শিল্পীকে হারিয়েছি যে জায়গা কখনো পূরণ হবে না। উনি আসামের সম্পদ নন, উনি নর্থ ইস্টের সম্পদ নন, উনি পুরো বিশ্বের সম্পদ। আজকের দিনে হয়তোবা ওনাকে আগে এতটা চিনতো না আসাম বাদে। যখন বলিউডে গিয়ে দু একটা হিন্দি ছবিতে গান করলেন, তখন থেকে জুবিন গার্গকে রিকগনাইজ করলো লোকে যে জুবিন গার্গ একজন শিল্পী যে এই ধরনের গান পরিবেশন করেন। তখন থেকে পপুলারিটি পেয়েছে। কিন্তু আমি আমার কর্মসূত্রে অনেকদিন আসামে ছিলাম, তো আমি নিজ কাছে থেকে দেখেছি জুবিন গার্গ ফেম, জুবিন গার্গ নিয়ে ক্রেজড ব্যাপারটা কি একটু শিল্পীকে নিয়ে হতে পারে, সেটা আমি দেখেছি। তো আজকের দিনে এমনটা হওয়া আমার জন্য
অস্বাভাবিক কিছু না, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ জীবিত অবস্থায় দেখেছি আসামের লোক ওকে একটু কাছে পাওয়ার জন্য, ওকে একটু ছোঁয়ার জন্য কিভাবে কেঁদেছে, আমি দেখেছি এই ব্যাপারটা। তো আজকের দিনে সত্যি একজন বড় মাপের শিল্পীকে আমরা হারিয়েছি, এবং এই লোকটা রিপ্রেজেন্ট করতো আসামকে, এই লোকটা রিপ্রেজেন্ট করতো নর্থ ইস্টকে। আমরা সবসময় জানি আমরা নর্থ ইস্টকে কোথাও, আমরা দিল্লি বোম্বে গেলে রিকগনাইজ করাটা চাপ হয়ে যায়, কোথায় থাকো তুমি, কি জঙ্গলে থাকো, হ্যাঁ কোথায় আসাম, কোথায় নর্থ ইস্ট মানে জঙ্গল। তো এগুলোকে আমাদেরকে এস্টাবলিশ করতে আগে সমস্যা হতো, কিন্তু আমাদের এই ধরনের ট্যালেন্ট আসার পর এখন সেটা আমাদের বলতে হয় না, এইভাবেই লোকে চিনে যায়। তো কি বলবো, একটা অমূল্য রত্ন আমরা হারিয়েছি। আজকের দিনে আমার মানে বলতেও খারাপ লাগছে, কিন্তু তবু বলতেই হবে, জুবেন গর্গকে আজকের দিনে একটি গানের মাধ্যমে যদি শ্রদ্ধা শুরু হয়। হ্যাঁ, গান হতেই পারে। গান যেহেতু উনি নিয়ার অ্যাবাউট 40,000, 40,000 গান উনি গেয়ে গেছেন। আর এই গান আমার মনে হয় পুরো যতদিন ইউনিভার্স থাকবে এই গান বাজবে, সব যে কোনো কোনায় বাজবে। সেই লোকটা হিন্দি বুঝুক বা না বুঝুক, এসএমএস বুঝুক বা না বুঝুক, সুরকে বাঁচিয়ে রাখবে। তো অবশ্যই আমি গান গাইব, কিছু গান নিয়ে এসছিও আমি। জুবিনদার সাথে আমি 2-3টা মঞ্চ শেয়ার করার সৌভাগ্য হয়েছে আমার। যেটা বললাম, আমি 2002-03 আমি আসামে বিহু ফেস্টিভ্যালের জন্য যেতাম আমাদের দল নিয়ে, সেখানে আমাদের 1.5 মাস থাকতে হতো। তো আমি 2003-এ ছিলাম একটা সিজন, সেখানে আমি বেশ অনেকগুলো মঞ্চ করেছি এবং বেশ কটা মঞ্চতে ওনাকে পেয়েছি। আমার সৌভাগ্য হয়েছে ডক্টর ভূপেন হাজারিকা, ওনার সাথেও মঞ্চ শেয়ার করার, সেই তখনকার সময়। তো সেই বছর জুবিন গার্গ কোনো শো করেনি, এই কারণেই 2002-এ ওর ছোট বোন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো উনি 1-1.5 বছর একটু পজ নিয়েছিলেন কোনো অনুষ্ঠান থেকে। তো কখনো কোনো মঞ্চে পেতাম যে ক্লাব কর্তৃপক্ষ ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকতেন। তো তখন দেখেছি আমরা যে অডিয়েন্সের ফ্যান ফলোইং কাকে বলে। লোকে মানে আমার এখনো মনে পড়ছে কথাটা, আমি আমার পারফরমেন্স প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পারফরমেন্স করার পর কমিটি আমাকে বলে যে আপনার পর জুবিন গার্গ মঞ্চে আসবেন, তো আপনি আপনার গিটারিস্টকে বলবেন গিটারটা একটু টিউন করে রাখতে, উনি এই গিটারটা ব্যবহার করবেন। তো দোস্তের মতো আমরাও সেইভাবে ক্রেডিট প্রস্তুত করে দিলাম মঞ্চে। উনি মঞ্চে উঠলেন, সেই জায়গাটা ছিল গণেশগুড়ি, গুয়াহাটি। একটু একটু বৃষ্টি পড়ছে, কেউ ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বিনা ছাতিতেই আছে। উনি প্রচুর মানুষ, মানে আমার ধারণায় 10-12 হাজার অডিয়েন্স হবে। উনি মঞ্চে উঠলেন, সম্বর্ধনা গ্রহণ করলেন। হ্যাঁ, উনি বসে 2-3 মিনিট গিটারটাকে আবার রিটিউন করলেন, করে উনি গান ধরলেন। 2টো গানই করেছিলেন, কর ধরে করলেন। গান ধরা মাত্রই অডিয়েন্স থেকে মানে সেই কান্নার আওয়াজ শুধু শুনছিলাম, হাও হাও করে কাঁদছে। মনে আছে গানটা? হ্যাঁ, একটা গান মনে আছে, হ্যাঁ করছি। তো উনি গিটারটা টিউন করার পর একটা লাইন গাইলেন, সেটা হচ্ছে আহে বানা হে ঘুমতি আহি বারাতি হপুন কেলই হপুন কেলই থাকে বানা থাকে খাউন রে ধল তুমি মরমরে নই মরমরে নই দু পাখি মেলি হমিরে আহি দিয়ে বাণী দিয়ে ফাগুন রে খবর তুমি রুয়া যেনু লই আহে বানা হে ঘুমতি আহি বারাতি হপুন কেলই হপুন কেলই। এটা হচ্ছে সেই গান যেখানে সেই অডিয়েন্সের উন্মাদনা, এটা নাচের গান নয়, কিছু নয়, কিন্তু লোকের সেটা ফিলিংস তখন বুঝতে পেরেছি একদম, যে
এই শিল্পীর মধ্যে কিছু একটা আছে, জুবিন গার্গ এই নামের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এত ক্রেজ। ভূপেন হাজারিকার পরে, ভূপেন হাজারিকা মারা যাওয়ার পরে সবাই ভাবতেন যে আসামে বোধহয় সঙ্গীত জগতের একটা নক্ষত্র পতন তো বটেই, কিন্তু আর বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এই জায়গাটাকে জুবিন কি দখল করে নিয়েছিলেন, আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন? মানে একদম একদম ভূপেন হাজারে সাহেব বাঁচা থাকার সময় থেকে কিন্তু জুবিন গার্গ সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন। সে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এই কারণেই যে ওনার ওনার যে প্যারামিটার, মিউজিকের যে ধরনটা, উনি কিন্তু ক্লাসিক্যাল ট্রেন নয় জুবিন গার্গ, উনি ফোক শিখে, ফোক সঙ্গীতের সাথে মার হাত ধরে, হ্যাঁ মার হাত ধরে। এবং উনি যে ধরনের গান গাইতেন সেই গানের মধ্যে শুধুমাত্র এমন যে শুধু একটু ফোক ধরলাম এবং আমাদের আধুনিক গাইলাম, তেমনটা নয়। উনি আসামের যত জনার আছে, রাভা সঙ্গীত, আসামে অনেকগুলো বড় সঙ্গীত অনেক কিছু হয়, সবগুলোকে মানে একদম 100% জাস্টিফাই করেছেন ওনার কণ্ঠ দিয়ে, ওনার পারফরমেন্স দিয়ে, ওনার মিউজিক দিয়ে। সেই জন্য ওনার কৃষ্টিটা ধরে রাখতে পেরেছেন, মানে আসামের, সেই আসামের ব্যাপারটা ওর মধ্যে ছিল। আসামে মানে আসামের তো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের, প্রায় সব ধরনের গানই উনি গাইতেন সেই সময়। এটা মানুষ কিভাবে নিত, যদি দু একটা গানের মাধ্যমে একটু বলেন? না সেই লোক মানে জুবিনের মানে ক্রেজ কি বলবো, মানে 3টে জেনারেশনের গানই উনি গেয়েছেন। একটা পরিবারে যদি 3টে জেনারেশন থাকে, ঠিক আছে, সেই 3টে জেনারেশনেরই পছন্দের শিল্পী ছিল জুবিন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি যে শুধু কি ইয়াংস্টাররা কি কান্নাকাটি করছে এমন নয়, মিডল এজেডরাও আছে এবং বয়স্করাও আছেন যে যারা দুঃখ প্রকাশ করছে, সবাই কত কিলোমিটার হেঁটে হেঁটে। তো এগুলো জিনিস সত্যিকারের, এগুলো যারা আসামে থেকেছে বা যারা বিশেষ করে জোরহাট, নগাঁও, তারপর তেজপুর, গুয়াহাটিতে থেকেছে, আপার আসামটায় জুবিন গার্গ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। এবং আমাদের বরাক ভ্যালি, আমাদের শিলচরে, করিমগঞ্জ যারা আছে খুব ওয়েল কানেক্টেড এই কারণে, কারণ জুবিন অনেকটা দিন করিমগঞ্জ কাটিয়েছেন। জুবিন হায়ার স্টাডি নয়, জুবিন গার্গের বাবা ছিলেন উচ্চপদস্থ ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই জন্য জুবিনকে 7-8 বছর থাকতে হয়। উনি একজন কবি এবং সুরকার, তো এই লিগেসিটা পেয়েছে। তো মা তো বটে। তো করিমগঞ্জের অনেক স্মৃতি আছে, মানে যখন আমরা গিয়ে দেখা করতাম তখন জুবিন গার্গ নাম হয়ে গেছে, তো আমরা তখন অনেক ছোট, তো আমরা যেহেতু নিউ কামার হিসেবে যাচ্ছি, কোনো ভেদাভেদ ছিল না, আমাদেরকে খুব কাছে আগলে রাখতো, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে সবাইকে কিভাবে ইয়ে করতো। তো আমাদেরকে দেখলে আমাদেরকে সাথে সিলেটিতে কথা বলতো। আচ্ছা, সবসময় বলতো আমি আধা বাঙালি আধা অ্যাসামিজ, অসাধারণ বাংলা বলতেন। হ্যাঁ, সিলেটি তো খুবই ভালো বলতেন। আর ওর অনেক বন্ধু বান্ধব অনেক আছে করিমগঞ্জে, যাদের সাথে কখনো গেলেই আমাদের সাথে বলে যে এই ব্যাপার, আমাদের একসাথে পড়েছি, এই রমণী মোহন স্কুলে পড়তো করিমগঞ্জে। তো একটা জায়গায় আবার মানে আপনার কাছ থেকে জানতে ইচ্ছে হচ্ছে, গায়ক জুবেন, সুরকার জুবেন, গীতিকার জুবেন, অভিনেতা জুবেন, প্রযোজক জুবেন, পরবর্তী সময় পরিচালক জুবেন, এই যে মানে এরপরে সমাজসেবী জুবেন, বিশেষ করে কোভিডের সময় ওর যে ভূমিকা, বা সিএ আন্দোলনের সময় যেভাবে ইয়েদের নিয়ে প্র্যাকটিক্যালি ওর ক্রেজের জন্যই সিএ তো পিছিয়ে গেল, প্র্যাকটিক্যালি আসাম বিশ্বাস করে এটা এখন। এই যে এতগুলি পরিচয়ের কথা বললাম, কোনটা বেশি আপনাকে আকৃষ্ট করেছে? জুবিন তো শিল্পী সত্তা নিয়ে জন্মেছে, সেটা তো আমরা দেখেছি শিল্পীর গানের মাধ্যমে, কিন্তু ওকে কোনো আঙ্গিকে মানে ঠেলে ফেলতে পারবেন, বিশেষ করে ও গান কম্পোজিং হোক, গান লেখা হোক, বা কোনো গান গায়িকী হোক, সব কিছুতেই আছে। শুধুমাত্র আসামে নয়, ওর গান ছাড়াও ওর বলিউডে এমন এমন মিউজিক ডিরেক্টর আছে যাদের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে কি করতো, ও গিয়ে হামিং করতো, কিছু করতো, মানে ওকে আসাম থেকে নিয়ে যাওয়া হতো বম্বেতে, চেন্নাইতে, তুমি ব্যাকগ্রাউন্ড এই স্কোরগুলো করো। তো সব জায়গাতে সাবলীল ছিল, কোনোতে ফেলে দেওয়ার মতো না।
এরকম কোনো গান যদি একটা করেন, আপনাকে সাংঘাতিক আকৃষ্ট করেছে একটা গান। গান প্রচুর আছে, হ্যাঁ, গান শেষ করতে পারবো না। একটা একটা গান, বাংলা একটা গান, বাংলা ছায়াছবির গান। এবং একটা কথা বলি, এই শিল্পী জুবিন গার্গ আমাদের বলিউডের কিন্তু অনেক নায়ককে এস্টাবলিশ করেছে। আজকে জিৎ বলুন, সোহম বলুন, এই ধরনের আর্টিস্টদেরকে উঠতি সময় জুবিন ভয়েস দিয়েছে। আচ্ছা, সেই গানের জন্য কিন্তু আজকে ওরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটা গান গেছি বাংলা ছবির। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। অসাধারণ। এখানে থেকেই সুমনবাবু যেভাবে করলেন, এই গানটা একটা পুজোর বছরটা পুরোটা এই গানটা বাঙালি সমাজে সাংঘাতিকভাবে অধিকার করে নিয়েছিল, এবং এই গানটাই ওই সিনেমাটাকে হিট করে দিয়েছিল একদম ওই সময়ে। আমরা মানে পশ্চিমবঙ্গের চিত্রশিল্পীদের কাছ থেকে শুনেছি, এখানে ক্রিকেট টিকেট খেলতে আসেন এরকম কয়েকজন তাদের কাছ থেকে শুনেছি, একটা গান কোত্থেকে কোথায় নিয়ে। ঠিক ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের শুধু জানিয়ে রাখি, আজকে কথাটা না বললে ভুল হবে, তথ্যটা দেওয়া উচিত। সেটা হচ্ছে 1972 সালের 18ই নভেম্বর ওনার জন্ম হয়েছিল মেঘালয়ের তুরায়। বাবা মোহিনীমোহন বরঠাকুর ছিলেন আসাম সরকারের ম্যাজিস্ট্রেট ও ব্যক্তিগত জীবনে একজন কবি এবং সুরকার। মা অসাধারণ মহিলা ইলি বরঠাকুর ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী, সুরকার, অসাধারণ গায়িকা এবং অভিনেত্রী, যার হাত ধরে জুবিন এইখানে চলে এসেছিলেন। মাই আদর করে জুবিন মেহতার নাম অনুসরণ করে ওর নাম রেখেছিল জুবিন। আপনারা শুনলে অবাক হবেন। আমি যে কথা বলেছিলাম, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত। নিজে বরঠাকুর ব্রাহ্মণ সম্প্রদায়, মানুষের কাছে যেতে সংকোচ হতে পারে, অনেকে নাও আসতে পারে, এই আশঙ্কা করে নিজের টাইটেলটা পরিবর্তন করে বলতেন আমি কাঞ্চনজঙ্ঘা, মই কাঞ্চনজঙ্ঘা, এই কথা বলতেন। সুমন বাবুর কাছ থেকে শুনবো, আমার কথা শুনতে হবে না। শুনবো কিভাবে আজকের দিনে আজকের জায়গায় দাঁড়িয়ে জুবিনের এই সাফল্যের পেছনে অনেক কারণ আপনার কাছ থেকে শুনেছি বা কিছু কিছু বেরিয়ে এলো। আজকের দিনে দাঁড়িয়ে কোন গানটা আপনি গাইতে চাইবেন? এই যে এত ক্রেজ, এত মানুষ, অনেকে গোপনে আজকে প্রকাশ্যে চলে এসেছে। বলা হচ্ছে পৃথিবীর ফিউনারাল প্রসেশনে 4র্থ স্থান অধিকার করেছে এই জায়গাটা। আমরা মানদণ্ডে যাব না, আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর 4 নম্বর, ভারতবর্ষে 1 নম্বর। আমি নিজে ইয়েটা রবীন্দ্রনাথ তো সম্ভবই না, শুনেছি রবীন্দ্রনাথের থেকেও বেশি লোক হয়েছিল সত্যজিৎ রায়ের ফিউনারাল প্রসেশনে। আমি সত্যজিৎ রায়ের ফিউনারাল প্রসেশনে ছিলাম, আমি দেখেছি, আমি দেখেছি কলকাতাতে, আমি দেখেছি, সচক্ষে দেখেছি। কিন্তু রবীন্দ্রনাথ শুনেছি। রবীন্দ্রনাথের সময় কলকাতার থেকে তখন সত্যজিৎ রায়ের সময় কলকাতার জনসংখ্যাও বেড়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই বেশি হবে। জুবিন মানে
এগুলিকে রেকর্ড রেকর্ড ছাড়িয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মনের ভেতরে একটা ছ্যাদ করে লাগে, হয়তো এই রেকর্ডটা না দেখলেই বোধহয় ভালো, ঠিক তো? জীবিত যদি থাকতেন হ্যাঁ, আরো ভালো সেটা হতো। সেটা কি ব্যাপার? ব্যাপারটা কি হয়, মানে আমরা থাকতে সেটাকে কদর দিই না আর কি। ঠিক আছে, আমরা অ্যাজ এ শিল্পী হিসাবে অনেকে অনেক কমেন্টস করেছে যে জুবিন ও মঞ্চে ঠিকভাবে গাইতে পারে না, ওর ওর ওয়ে অফ লাইফস্টাইলটা ঠিক না। হ্যাঁ, কিন্তু ভেতরে যে কি মানে গুণটা ছিল, কি কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটা কিন্তু প্রতিনিয়ত দেখিয়ে দিয়ে গেছে। আমি লাইফস্টাইল তো অনেকেরই ঠিক না, এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। হ্যাঁ, আমরা তো খোলসটা দেখি, ভেতরের ব্যাপারটা তো আমরা খুবই কম দেখতে চাই। জুবিনদার একটা এমন ছিল যে জুবিনদার লাস্ট মোমেন্টে এমনও কিছু কিছু ইন্টারভিউ দিয়ে গেছেন যে আমি সকাল থেকে ঘুমের থেকে ওঠা, জুবিনদার কিন্তু আর্লি রাইজার না, না, ঘুমোতোই দেরি। দেরিতে, 4টে 5টার সময় ঘুমোতো আর কি। তো যখনই ঘুমের থেকে উঠতো বাড়িতে 5-6 জন বসা থাকতো যে জুবিনদার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। সে হেল্প কি হবে, যে কারো চিকিৎসা, কারো একটু এডুকেশনের ব্যাপার। তো উনি কাউকে ফিরিয়ে দিতেন না, সব ক্ষেত্রেই জুবিনদা হেল্প করতো যত সামর্থ্য। তবে কিছু হয়তো যে একটু নেটওয়ার্কের প্রয়োজন, যা উনি একটু বলে দিলে হয়তোবা সুন্দরভাবে উনি অ্যাসিস্ট্যান্সটা পেয়ে যাবেন, ডক্টরের কাছে যেতে পারবেন বা সেগুলো করতো। তো একটা নিয়ে জুবিনদা একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে আমার কাছে এমনও লোক এসছে যে জুবিনদাকে গিয়ে বলেছে যে একটু বয়স্ক লোক, যে আমার তো বয়স হয়েছে, আমি একটু তীর্থ করতে চাই, তুমি যে একটু যে করে দিতে পারো। হ্যাঁ, তো জুবিনদা বলে আমি সেই লোকটাকে ফিরাইনি, আমি ট্রেনের টিকিট ফিকেট কেটে দিয়েছি। আচ্ছা, বাহ। তো ঘটনা হচ্ছে আর কি। আর খুব কানেক্টেড ছিল এইভাবেই যে আহ, টাকা পয়সার কোনো মায়ামোহ নেই। হ্যাঁ, জুবিনদা বলেন যে আমি যত অনুষ্ঠান করতাম সেটা না হয় আমার ব্যাংকে ট্রান্সফার হতো বা থ্রু চেক ফেক যেত, কিন্তু আমি ছোটোখাটো যে কাজ করতাম, কিছু রেকর্ডিং করলাম, কিছুই করলাম, সেগুলো পেমেন্ট আমি নিতাম না, যাই দিত। আর ও জুবিনদার কিন্তু পয়সা রাখতো না সঙ্গে, থাকতো কার কাছে, ওর সিকিউরিটি গার্ডের কাছে, ওর সেক্রেটারির কাছে, বা ওর ড্রাইভার। তো ও টাকা দেওয়া থাকতো, তো ও বলতো যে ওকে 5,000 টাকা দিয়ে দাও, ওকে 10,000 টাকা দাও। হ্যাঁ, যখন বলতো যে দাদা পয়সা তো শেষ হয়ে যাচ্ছে, বেশি নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে 2-1টা গান করতে হবে আরো। এইভাবে জুবিনদা বলতো আর কি। উদার প্রকৃতি, উদার মানে আর মানে পকেটে টাকা থাকলে ওরাও জানতো যে জুবিনদার কাছে টাকা থাকে, এটা রাতে শেষ হয়ে আসবে। কেউ আসলো, নে 2,000 টাকা, নে 5,000 টাকা, এই করে বিলি করে দিত। আমরা শুনেছি পরিচালক হিসেবেও 2-1টা সিনেমা উনি প্রযোজনাও করেছেন, পরিচালক করেছেন। একটা তো মানে চীনের ওপরে একটা, সেটা তো বোধহয় মানে মিশন চায়না বলে করেছে। মিশন চায়না তো মানে বিশাল বক্স অফিস পেয়েছে। এই যে মানে যেখানে যেটাতে কি ধরছেন সেটাতেই সাফল্য আসছে, এটাকে কিভাবে দেখেন? দেখুন, এগুলো আমরা এটা হিন্দি বলে না, নজরিয়া, দেখার ভঙ্গি এক একজনের এক এক রকম হয়। সেই ভঙ্গিটা উনি হয়তো বা একটু সেই সাকসেসের ধারে কাছে গিয়ে দেখতে পারতেন। আর আমি আগে বললাম না যে উনি সব জনারেই সাকসেসটা অ্যাচিভ করেছেন। উনি ছবি ডাইরেক্ট করেছেন, ওনার জীবনে নিয়ে একটা ছবি হয়েছে। যে নায়ককে রেখেছিল, এনএসডি পাস করা ছেলে, ওকে বলেছে যে তুমি আমার সাথে 1 সপ্তাহ থাকো, সকাল থেকে রাত অবধি থাকো, আমি ভোর 5টায় ঘুমাই, তোমাকে 5টায় ঘুমাতে হবে, আমি স্টুডিওতে কোন সোফাতে ঘুমাই সেখানে তোমাকে সোফাতে ঘুমাতে হবে, আমি কিভাবে চলাফেরা করি সেটা দেখো, অবজার্ভ করো। তো লোকটা খুব মজার ছিলেন, মানে সত্যি কথা বলতে কি এই লোকটা কখনো একা চলতে ভালোবাসতেন না, একটা টিম নিয়ে চলতেন। আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখা, যে কোন অনুষ্ঠানে গেছে, সালমান খানের বিবৃতি শুনলাম, ওনার বক্তব্য আমি নিজে কানেই শুনলাম, উনি বলছেন যে এটা মানে অসাধারণ ব্যক্তিত্ব। হ্যাঁ, যে কোথাও অনুষ্ঠানে গেছে 17-18 জন মানে টিম নিয়ে যাচ্ছে ও প্রোগ্রাম করতে। হ্যাঁ, তো এগুলা এই মুহূর্তে ভারতবর্ষের অনেক মানে তরুণ শিল্পী যারা এখন প্রকাশিত হচ্ছে, যারা জুবিনের হাত ধরে জায়গা করেছেন শুধু প্লেব্যাক মিউজিকের জন্য, আমি যে প্রশ্নটা রাখতে যাচ্ছি এটা আপনাকে হতভম্ব করবে কিনা জানি না, কিন্তু এমন কোনো গান আপনি গাইছেন, জুবিন বসে আছে শুনেছে,
এমন মানে ঘটনা কি আছে? হ্যাঁ হয়েছে। দেখুন আমি 2002 এর কথাই বললাম না, যখন যে বছর আমি গেছিলাম একটা গান যদি 2003-এ, তখন আমরা বিহু অনুষ্ঠান, আমরা যখন গেছিলাম তখন থাকতাম আমি শিলচর, আমি পুরো আমার মিউজিশিয়ান নিয়ে গেছি। তখন আমরা থেকেছিলাম খানাপাড়া বলে একটা জায়গা আছে গুয়াহাটির এন্ট্রিতে। তো জুবিন দা তখন আশেপাশেই কোথাও থাকতো আর কি। তো আমরা প্রতিদিন বিকেলবেলা রিহার্সেলে বসতাম 3টে থেকে, আর জুবিন দাও সেই 3:30-4টার সময় জায়গা চলে আসতো আর কি, আমাদের সামনে আসতো না, আশেপাশে বসে গানগুলো ওয়াচ করতো, শুনতো, যে আমি পরে শুনেছি। তারপর সাপোজ আমরা প্রোগ্রামে গেছি, জুবিন দা আমার পরে মঞ্চ করবেন, উনি গ্রিন রুম থেকে শুনছেন, এগুলো ব্যাপার তো আছে। একটা প্রোগ্রামে গেছিলাম পাঠশালা, আপার আসামে। পাঠশালাতে আমি জুবিনদাকে ফ্রন্টে বসে আমার গান শুনতে দেখেছি। জুবিনদা মানে আমি গান কোনটা গাইলেন? ওনার অনেকগুলো গান, যে গানটা আমি একটু আগে পরিবেশন করলাম সেটাও গেয়েছি, এসএমএসটা। আর আরেকটা গান আমি করতে চাইছি, যে গানটা তখনও পারফর্ম করেছিলাম, এবং জুবিনদা সবাইকে বলতো, এবং বিশেষ করে আমাদেরকেও বলেছে, যখন আমি মরে যাব, যখন আমি মরে যাইমু, তখন তোমরা কিন্তু এই গানটা গাইবাই, সিলেটি এই গানটা গাইবাই। আচ্ছা আচ্ছা, সিলেটি এই গানটা গাইবাই। তো যেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে এই গানটা সবাই গাইছেন ফিনালের সময়, এই গানটা শোনাচ্ছি একটু। মায়াবিনী রাতের বুকু দেখা পালু তোমার ছবি, ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন, তুমি যে মোর সুখান মন নিয়ৰৰে চেঁচা টোপাল নামি অহা ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতিপুৱা, ধুমুহাৰ খতে মোৰ বহু যুগৰে নাচো, এন্ধাৰো সঁচা মোৰ বহুদিনৰে আপু, নিজান গান মোৰ শেষ হব ভাবো তোমার বুকু। আউটস্ট্যান্ডিং। আসলে থামতে ইচ্ছে করছে না, আমাদের সময় বাঁধা। সুমন বাবুরও ব্যস্ততা রয়েছে, তবুও ছাড়বো না। দু একটা কথা আপনাদের সঙ্গে। 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন জুবিন, মার হাত ধরেই শেখা। মা ভেবেছিলেন হয়তো পাশ্চাত্য সঙ্গীতে যাবেন না, কিন্তু নিজে ঢুকেছেন। একটা জায়গায় বলছেন বলিউডে গান গেয়ে ওনার ভালো লাগেনি, বলছে ওরা ধার করা সঙ্গীত ব্যবহার করে। ইন্টারভিউতে বলছেন, সেখানে অনেকভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল, রাজনৈতিক প্রশ্নও করা হয়েছিল। স্পষ্ট বলে দিলেন, আমি বিজেপিও করি না, আমি কংগ্রেসও করি না, কিন্তু ওদের গান গেয়েছি, ওদের গান আমি গেয়েছি, আমি সঙ্গীতজ্ঞ, ওদের গান তৈরি করে দিয়েছি। তবে বলেছেন, আমি একজন সোশ্যালিস্ট, আমি একজন সোশ্যালিস্ট কমিউনিস্ট, সরাসরি বলেছেন। কোনো জায়গায় কোনো কথা তিনি কাউকে চেপে রাখেননি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দিতেন। গানেও তার প্রমাণ হয়েছে। 1992 সালের যুব উৎসবের পাশ্চাত্য সঙ্গীতের সামনে দিয়ে তিনি স্বর্ণপদক লাভ করেন এবং মানুষের কাছে চলে আসেন। জুবিন সেদিন থেকেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকে তো সবাই বুঝতে পারছেন। সুমনবোর কাছে যাব, যে বিখ্যাত, যেটা পৃথিবীব্যাপী যে গানটা সাংঘাতিক প্রচার হয়েছে, সেটার যদি দুই এক লাইন, এবং তারপরে আর একটা আপনার পছন্দসই জুবিনের। আচ্ছা, আমি আগেই বলেছি জুবিন গার্গের যতগুলো গান উনি যে কোনো ভাষায় গাক না কেন, সে সবগুলো হিট করেছে, কোনো গানই ফ্লপ নয়। আমাদের টলিউড বলুন, বাংলা ছায়াছবির ইন্ডাস্ট্রি বলুন, অথবা বলিউড আমাদের হিন্দি ছায়াছবির ইন্ডাস্ট্রি বলুন, সবগুলো গানই হিট। আমি একটা বাংলা ছায়াছবিতে গান গাইছি, সেটাও একটা বেদনাদায়ক। এই গানটা মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আমি মঞ্চে গাই, এবং এই বছর হয়তোবা কোনো কোনো মঞ্চে আমাকে গানটা করতে হবে, প্লিজ।
একা মনে প্রশ্ন শুধু জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, ও বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন আপন জনারে। অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মনে, ভাঙে রকুল নদীর কিনারে। হায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোয়ারে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। অসাধারণ। মানে থামতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সময়ের একটা বাধ্যবাধকতা আমাদের রয়েছে। একটা শেষ প্রশ্ন করতে চাই এবং তারপরে একটা গান দিয়ে শেষ করবেন। হ্যাঁ, গান দিয়ে শেষ করবেন। সেটা হচ্ছে জুবিনের এই সাফল্য, বিশাল সাফল্য, তার পেছনের মূল কারণ কি মুম্বাই চলে যাওয়া, না মাটির গান গাওয়ার বিষয়টা ছিল? জুবিন গার্গ মুম্বাই যাওয়ার আগেই সাফল্য পেয়ে গেছিলেন। আসামে এর আগে থেকেই প্রতিষ্ঠিত, ঠিক আছে। এখন কাজের সূত্রে হয়তো বা কেউ ডেকেছে সে জায়গাতে, সেটা মনে হয় অনুরাগ বাসুর ছবি ছিল, যেটা প্রথম মুম্বাইতে গান করেন, ইয়া আলী গানটা। সেই সোর্সে হয়তো গান করেছেন। ইয়া আলী গানটা দুলান শোনাবেন? অবশ্যই শোনাবো। এটা হয়তো বা শেষ গানটা কিনা। হ্যাঁ, ঠিক আছে। এরপর এই গানটা হিট করার পর অনেক প্রডিউসার, অনেক মিউজিক ডিরেক্টর অ্যাপ্রোচ করেছে, গান গিয়েছে, গানগুলো হিট হয়ে গেছে, কিন্তু মানে প্রতিষ্ঠিত হয়ে গেছেন আসাম থাকতেই। তো জুবিন গার্গ অনেকটা বছর ছিলেন, বলেছে আমি 10-12 বছর মুম্বাইতে ছিলাম, কিন্তু কেন জানি মুম্বাই আমাকে ভালো লাগেনি। এই কারণে যে মুম্বাইয়ের অর্ধেক জীবন ট্রাফিক জ্যামে চলে যায়, ইন্টারভিউতে বলে। হ্যাঁ, তো আমার চাই না এই ধরনের, আমার পয়সাও চাই না, এই ধরনের আমার টাইম স্পেন্ডও চাই না। আমি চাই আমার মাটির জায়গা, যেখানে যেখান থেকে আমি বড় হয়েছি, যেখানে আমি জন্ম নিয়েছি, যাদের সাথে আমি চলাফেরা করতে পারি। আপনার নিজেরও তো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো সেখানে আমি করব। এরপর চলে আসে, এরপর যাওয়া আসা বন্ধ হয়নি। জুবিন গার্গের একটা স্টুডিও ছিল, রিসেন্টলি ও সেই স্টুডিওটা নিয়ে এসছেন এখান থেকে, এবং ওনার বাড়ি করার একটা প্ল্যানিং ছিল ব্রহ্মপুত্রর পাশেই। এখন বর্তমানে উনি ফ্ল্যাটে থাকেন, তো সেটাও কমপ্লিট করে যেতে পারলেন না আর কি। এখন যদি ওনার উত্তরসূরি যারা আছেন তারা যদি করে দেয়, হয়তো ওনার আত্মা শান্তি থাকে। ইয়েতে মানে অর্থাৎ মুম্বাই যাওয়াটা এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে পরে অনেক পরে। হ্যাঁ, জুবিন গার্গ আজকে যেটা আসামে দেখলাম আমরা, এটা কিন্তু হিন্দি গানের জন্য নয়। না না, এটা জুবিন গার্গকে আসামের লোক ভালোবাসে তখন থেকেই, যখন মানে 92-তে ওর প্রথম অ্যালবাম বেরিয়েছিল, তখন থেকে সে এস্টাবলিশমেন্টে সে সিঁড়ি ধাপ শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমরা যারা আসামের বাইরে আছি তাদের শুনেছি ইয়ালি বা কলকাতার বাংলা গান শোনার পর, কিন্তু এর আগে থেকেই ও প্রতিষ্ঠিত, সেই লেভেলে প্রতিষ্ঠিত, প্রমাণিত সত্য। হ্যাঁ, ঠিক, কারেক্ট, একদম। শেষ গান করে আজকে, যেটা প্রথম বলিউড সং ছিল জুবিন গার্গের এবং ব্যাপক হিট হয়েছে, সেই গানটা গাইছে। ইয়ালি रहम आली, याली यार पे कुर्बान सभी, याली मदद आली, याली ये मेरी जाए जिंदगी, इश्क पे हाँ मिटा दूं, लुटा दूं मैं अपनी खुदी, यार पे हाँ लुटा दूं, मिटा दूं मैं ये हस्ती, याली
रहम आली या अली, यार पे कुर्बा है सभी, या अली मदद आली या अली, ये मेरी जाए जिंदगी। मैं बीजेपी भी नहीं हूँ, कांग्रेस भी नहीं हूँ। सच कहूं, इट्स अ हार्ड थिंग, लाइक आई एम ए सोशियो लेफ्टिस्ट। इट्स अ सोशियो लेफ्टिस्ट एंड आई बिलीव ऑल आर्टिस्ट आर सोशियो लेफ्टिस्ट। যদি জীবনের রং বুড়ে লুকা ভাকু খেলে, যদি আখার সাকিতি উমি উমি জলে, তথাপি বন্ধু আগুয়াই যাবা, তথাপি বন্ধু আগুয়াই যাবা, পিছলৈ ঘূৰি নাচাবা। যদি জোনবেলি তৰায়ো মুখ ঢাকে, যদি মুক্ত আকাশৰ ৰদেও নাহে, তথাপি বন্ধু মনোবল ৰাখিবা, তথাপি বন্ধু মনোবল ৰাখিবা, শেষত সকলো পাবা, শেষত সকলো পাবা। যদি জীবনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে, যদি আশাৰ চাকিতি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুৱাই যাবা, তথাপি বন্ধু আগুৱাই যাবা, পিছলৈ ঘূৰি নাচাবা, পিছলৈ ঘূৰি নাচাবা। ভেবে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে দু চোখে, ও মন কানে 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 রে, স্মৃতি বোঝে না, ও কানে কানে কানে। মুঝে কুছ পল गुर्बत के फकीरम ते सारेगामा कारवा मिनी बेंगली लेजेंड्स। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া।
सभी या अली मदद वाली या अली ये मेरी जाए जिंदगी इश्क पे हाँ मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी यार पे हाँ लुटा दूं मिटा दूं मैं ये हंसती यारी रहम वाली यारी यार पे कुर्बा है सभी यारी मदद वाली यारी ये मेरी जाए जिंदगी बिना तेरे ना एक पल हो ना बिन तेरे कभी कल हो ये दिल बन जाए पत्थर का ना इसमें कोई हलचल हो सनम पे हाँ इश्क पे हाँ मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी कसम से हाँ लुटा दूं मिटा दूं मैं ये हंसती याली रहम वाली याली यार पे कुर्बा है सभी याली मदद वाली याली ये मेरी जाए जिंदगी বিহু বেচেলৰ বিহু মই বেচেলৰ বিহু বুলি কওঁ এইটো কাৰণ ইয়াত ছোৱালী নাই ছোৱালী গাবলগীয়া একো নাই ইয়াত ও তোৰ দৰে নাচনি দেখি শ্ৰীকৃষ্ণই বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা ঐ বাঁহী বজাইছিলে চাগে পৰ্বতৰ ঢেকিয়া লিহিৰি পতিয়া বতাহত যেনেকৈ হাৰে 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 ঢোলৰে চাপৰত তোৰে লাখি কঁকাল দুচেও তিনি চামকৈ ভাগে 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 তোৰ দৰে নাচনি দেখি শ্ৰীকৃষ্ণই বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা ঐ তোৰ দৰে নাচনি দেখি শ্ৰীকৃষ্ণই বাঁহী বজাইছিলে চাগে পাহাড়ি নিজরা দেখি ভালে গঙ্গা কুলু কুলু করি নামে ছোৱালী ধুনীয়া মাগুৰ বৰণীয়া কঁকাল খামুচিয়া ওলে ডাকাতো মানে দে বুঢ়ায়ো জাপানিব ওই বিহু নাচিবলৈ পালে মোৰ মইনা ঐ ডাকাতো মানে দে বুঢ়ায়ো জাপানিব বিহু নাচিবলৈ পালে
ফাগুনৰ পছুৱাই আগলি কলা পাত চিৰিলি চিৰিলি কৰে কৰে যৌৱনৰ ধুমুহা উদঙীয়া মন চেৰিতে নিজালৈ উৰে উৰে তোকে দেখাৰ পৰা জাননে বুকুত মোৰ ঘনাই ভূমি কম্প আহে মোৰ মইনা ঐ তোকে দেখাৰ পৰা জাননে বুকুত মোৰ ঘনাই ভূমি কম্প আহে তোৰ দৰে নাচনি দেখি শ্ৰীকৃষ্ণই বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা ঐ বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা ঐ বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা ঐ বাঁহী বজাইছিলে চাগে অনুষ্ঠান শেষ নাহৰ গাইছো আমাদের শরীরে এখনো কাঁটা দেয় এই গান। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন এত বছর পরে এই গান কোথায় নিয়ে গিয়েছিল তাকে। যোগ্যতা নিয়ে তো প্রশ্ন কোনোদিন উঠবে না, ওঠেও নেই, কিন্তু মাটি থেকে মাটির গান গেয়ে কোথায় চলে যাওয়া, এই মাটি আজকে তাকে যোগ্য সম্মান দিচ্ছে। যে সম্মান তিনি পেয়েছিলেন ইকোজ অফ সায়েন্সের সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার তিনি পেয়েছিলেন। পুরস্কার তার কাছে বিষয় না, আজকে মানুষ, তিনি হয়তো দেখতে পেলেন না, পুরস্কারটা সেটাই, মানুষ তার হৃদয়ে স্থান করে দিয়েছে এই জুবিন গর্গকে। খবরদার কথা নয়, তার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছে এই বলে যে আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তোলার ক্ষেত্রে সুমনবাবু, সুমনবনি যে সহায়তা করেছেন, ছোট্ট একটা কৃতজ্ঞতা জানানো এটা খুব কম, কিন্তু আমরা খবরদার কথা নয় বলছি, সুমনবাবুর আজকের এই যোগদান না হলে আমরা জুবিন গর্গকে এইভাবে শ্রদ্ধা জানাতে পারতাম না। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।